দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন। যেমনটা আসলে প্রতি সপ্তাহে আমরা বলে থাকি যে পরের সপ্তাহে আপনাদের পছন্দের আরও একজন মানুষকে হাজির করবো আমাদের স্টুডিওতে। গল্প হবে, আড্ডা হবে, গেম হবে, ধাঁধা হবে, র্যাপিড ফায়ার হবে। দর্শক আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও নিয়ে এসেছে আপনাদের ভীষণ পছন্দের, আমার ভীষণ পছন্দের একজন মানুষকে। তার সঙ্গে পরিচয় করিয়ে দেব, তবে তার আগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসএটিভির নিয়মিত আয়োজন ডায়লগস হাইজেনিক ক্লিনার প্রেজেন্স ফ্রাইডে নাইটে। দর্শক আমি নুসরাত জাইন আছি আপনাদের সাথে, এবং আজকে আমার সাথে আছে ওই যে যেটা বললাম ভীষণ পছন্দের কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। আপু কেমন আছেন? স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? খুবই ভালো আছি। আগে বলেন নাম ঠিক আছে তো? একদম ঠিক আছে, এবং আমার খুব ভালো লাগছে যে তুমি খুব সুন্দর করে আমার নামটা প্রনাউন্স করলে। যেটা আসলে হয়, মানে মেইন প্রবলেম আপুর নামটা এত সুন্দর একটা নাম, বলতে গেলে অনেকেই মিস্টেক করে ফেলে। হ্যাঁ, আমাকে তো বেশিরভাগই বিথি পরে অনেক সময় দেখা যায় কি আমি বিরক্ত হয়ে বলি কি আপনি যেটা ভাই আপনার যেটা খুশি। আচ্ছা আপু, তাহলে এই বিড়ম্বনা তো মনে হয় যে অনেক আগে থেকেই ফেস করছেন, স্কুল থেকেই, কারণ নামটা তো আসলে একটু আনইউজুয়াল নেম, কারণ সচরাচর তো খুব একটা শোনা যায় না, যেহেতু দেয়া এই জন্য আনইউজুয়াল। হ্যাঁ, কিন্তু নামটার অর্থটা খুব সুন্দর, দৃষ্টি মানে লুক। আর অনেকে আমি বলে দেই যে একটু ইজি করে বলি, চিঠি বলতে পারেন? বলে হ্যাঁ পারি। আমি সে চিঠির চয় জায়গায় দটা লাগাই, তাহলেই কিন্তু সবচেয়ে ইজি, এবং আমি এইভাবেই করেছি। ছোট্ট টেকনিক। তো এই যে এত সুন্দর নাম, আপনার নামটা নিয়ে আমি ভাবছিলাম যে যখন আসার পরে বলে দিলেন এর অর্থ হচ্ছে দৃষ্টি, তো এটা কি বাবা রেখেছিল নিজের দৃষ্টি হিসেবে? ডেফিনেটলি, এটা তো খুব কাব্যিক নাম, তো নিঃসন্দেহে এটা বোঝাই যায় যে এটা আমার বাবা গাজী মাজহারুল্লাহ আনোয়ার তারই লেখা। তারই লেখা বলতে তারই দেয়া, ওই যে লেখা বলতে তিনি যে গীতি কবি, সো কাব্যিক শব্দটা তার খুব পছন্দ, এবং বাবা এই শব্দটা তার একটা গানেও ব্যবহার করেছেন। তোমরা হয়তো নিশ্চয়ই শুনেছো, একটা দেশের গান ছিল, শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ করেছিলেন, আমায় যদি প্রশ্ন করে কলকাকলির দেশ। এই গানটির অন্তরার ভেতর এই দিঠি শব্দটা ছিল। আচ্ছা, শুক্রবারে নরমালি কি করা হয়? এমনিতে তো সারা সপ্তাহ জুড়ে অনেক বেশি স্টেজ শো থাকে, টেলিভিশন শো থাকে। শুক্রবার দিনটা কি নিজের জন্যই, নাকি সেদিন আরো বেশি ব্যস্ত? শুক্রবারে আরো বেশি ব্যস্ত থাকা হয়, কারণ ইউজুয়ালি যে কোনো ধরনের অকেশন সবাই কিন্তু প্রথমেই চায় যে উইকেন্ডে, কারণ উইকেন্ড হলে একটু মানুষজন আসবে, পাওয়া যাবে, দর্শক শ্রোতা পাওয়া যাবে। ওভাবে করে দেখা যায় যে আমাদের মোস্ট অফ দ্য প্রোগ্রামস, মানে সেটা কোনো পারিবারিক অনুষ্ঠান হোক কিংবা স্টেজের কথা তুমি বলছিলে, কিংবা টেলিভিশন চ্যানেলের, দেখবে যে বেশিরভাগ লাইভগুলো থার্সডে ফ্রাইডে এই সময়গুলোতে হচ্ছে। তো ফ্রাইডে অনেকে বলে না যে হ্যাঁ এটা আমার ছুটির দিন, আমি সারাদিন ঘুমিয়ে কাটাবো, কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখেছি যে ফ্রাইডেতে আমি সবচেয়ে বেশি ব্যস্ত। মানে ওই যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, এটা আমি খুব এনজয় করি। আর আমার বিষয়টা হচ্ছে, আমি তো আসলে আমি যদি আমার কন্টেম্পোরারি সিঙ্গার্সদের সাথে তুমি যদি আমাকে কম্পেয়ার করো, তাহলে দেখবি যে তুলনামূলক আমার কাজের সংখ্যাটা একটু কম। কেন? কারণ আমি না ছোটবেলা থেকে, তো আমার জন্মটাই সঙ্গীত পরিবারে, ছোটবেলা থেকে এভাবেই বড় হয়েছে, এই পরিবেশে বড় হয়েছে, সঙ্গীত আমার রন্ধ্রে রন্ধ্রে। কিন্তু আমি খুব ভালো লাগা ভালোবাসা থেকে কাজ করি, মানে যে কাজটা করতে আমার ভালো লাগে, এবং আমি মনে করি যে এই কাজটা করলে আমার সম্মান বজায় থাকবে, আমার বাবার সম্মান বজায় থাকবে, আর আমার তো পুরো অস্তিত্ব জুড়েই আসলে বাবা। তো বাবার আদর্শই আসলে আমি সেটাকেই ফলো করি। ছোটবেলায় বাবা যখন ছিল তখন শুক্রবারগুলো কেমন ছিল? তখন শুক্রবারগুলো ছিল যে বাবা আসলে খুব ব্যস্ত থাকতেন, মানে বাবা তো সঙ্গীতের মানুষ, পাশাপাশি চলচ্চিত্রের মানুষ, তো দুটো নিয়েই বাবা দেখা যেত যে মানে সকাল থেকে রাত পর্যন্ত তার কোনো সময় নেই। কিন্তু আমার মনে আছে আমাদের ছোটবেলায় শুক্রবার সময়টায় তিনি সন্ধ্যার পর মানে 2 থেকে 3 ঘন্টা তিনি আমাদের জন্য রেখে দিতেন, যে না এই দিন একটু আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে তিনি একটু বের হবেন, আমরা একটু বাইরে কোথাও রেস্টুরেন্টে খেলাম, কিংবা অনেক সময় দেখা যেত যে বাবাকে নিয়ে একসঙ্গে আমরা সিনেমা দেখতেও যেতাম। সিনেমা হলে বাবার সঙ্গে দেখা প্রথম সিনেমা কোনটা ছিল? বাবার সঙ্গে দেখা প্রথম সিনেমা ছিল, আমি বাবার প্রযোজিত একটি ছায়াছবি ছিল আনারকলি, কিন্তু পরবর্তীতে মানে 90 দশকে বাবা যতগুলো ছবি করেছেন সবগুলো সিনেমা বাবার সাথে আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যেতাম হলে, মানে দেখতাম হলে, সিনেমা হলে, এবং তখনকার সিনেমা হলের পরিবেশটা অন্যরকম ছিল। মানে আর বাবা খুবই লাকি একজন মানুষ, আমি বলবো যে বাবা পরিচালিত
বেশিরভাগ ছায়াছবি কিন্তু মানে ব্লকবাস্টার বলা যায়, আর খুব মাল্টি স্টাররা ছবি করতেন। তো যখনই যেতাম সিনেমা হলে প্রেক্ষাগৃহপূর্ণ একটা সাইনবোর্ড, এখন তো এটা মানে কল্পনাই করা যায় না, যে হাউসফুল সাইনবোর্ডটা থাকতো, মজা লাগতো। আর বেশি ভালো লাগতো যখন একেবারে মানে টাইটেলের শেষে উঠতো গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ছবি, বাবার নামটা আসার সঙ্গে সঙ্গে একটা তালি আসতো, আমরা খুব এনজয় করতাম। একটা সময় এসেছিল মানে অনেকে এটাকে বলতো যে অশ্লীলতায় ছেয়ে গিয়েছিল অনেকটা, এবং তখন মানে সবাই খুব মানে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল, কারণ ওই ধরনের ছবিগুলোই দর্শক শ্রোতারা দেখছিল, এবং বিভিন্ন বিশেষ করে মফস্বলের সিনেমা হলগুলোতে ওরা এগুলোই বেশি চালাচ্ছে, মানে ভালো ছবি অর্থে যেটা সামাজিক ছবি খুব একটা চলছিল না। তো তখন বাবা কিন্তু কখনো তার আদর্শ থেকে এক বিন্দু সরেনি। ওই সময়টা বাবা সবসময় যে ধরনের ছবি সবসময় করে এসেছেন ওই ধরনের ছবিগুলো করতেন। এটা আসলে একজন যোগ্য পরিচালকের যোগ্য কাজ। এবং তখন চিত্রালী নামে একটা পেপার বের হতো, তখন চিত্রালীতে অনেক বড় করে একদম ফ্রন্ট পেজে একটা কার্টুনের মতো করে উঠেছিল, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি ধসে পড়ছে, আর এক সাইডে বাবা হাতে একটা বাঁশের খুঁটি দিয়ে মানে পুরো ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে। মানে একটা চমৎকার জিনিস, এবং এত বছর পরেও এটা বলার সময় মনে হচ্ছিল যে গুজবাম্পস হচ্ছিল, আমি খেয়াল করছিলাম। এটা আসলে মেয়ে হিসেবে, সন্তান হিসেবে অন্যরকম অনুভূতি। যে কোনো সিচুয়েশন জয় করার জন্য আমাকে কনফিডেন্স দেয় সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আজকে আমাদের সঙ্গে আছেন, যেমনটা শুরু থেকে বলছি, ভীষণ পছন্দের ডিঠি আনোয়ার। এ পর্যায়ে কিন্তু রয়েছে একটা গেম শো, তো একদমই আপনার সঙ্গে রিলেটেড। অন্যান্য সময় তো আমরা গেস হোয়াট বা গেস দ্য থিং নামে বিভিন্ন কিছু করে থাকি, মিউজিক যেটা হচ্ছে আপনার রন্ধ্রে রক্তে সব জায়গায় প্যাশনের জায়গা। আমরা ওকে, মি টু, উই টু। সো আমরা একটু হামিং শুনবো, দেন আমরা জানবো যে এটা কোন গানের অংশ, মানে এটা আমার বলতে হবে গানটা আসলে কোনটা। সো শুনে আসি। বলতে হবে, বুঝতে পারছি না তো, টাইম দিব। 1 মানে কোন একটা গান, অনেক পরিচিত গান, ট্রাস্ট মি, অনেক পরিচিত গান, ফিল্মের গান। আমি বলার পরে বলবেন যে এটা কথা বলে এরকম কিছু। অ্যানসার কারেক্ট না রং সেটাই দেখে আসি। চোখ যে মনে, I'm right. So the answer is correct. So next গানটা শুনে আসি, তারপর শুনবো এটা কোন গান। ওকে, বলতে হবে জাস্ট এতটুকু। অনেক বেশি পপুলার একটা গান। ছোট্ট একটা ক্লু দেই, এই গানের বিশেষণটা এমন ভাবে যেটা আমাদের চারপাশে আছে। বিশেষণটা আমার কেন জানি মনে হচ্ছে চারপাশে আছে, পিয়ানো যদি বাজাচ্ছে, আমি রজনীগন্ধা ফুলের মতো, জাস্ট লাইক দিস ফ্লাওয়ার্স আমাদের চারপাশে আছে। এন্ড চলুন দর্শক দেখে আসি কারেক্ট অর রং। আচ্ছা, শুনে আসি আরেকবার। দারুণ বিখ্যাত সেই গান, যেটা এখনো পর্যন্ত আপু আমরা শুনি। আমরা মেয়েরা নর্মালি যে কোনো রিলস ভিডিওর মধ্যেও কিন্তু এই গানটা এখনো পর্যন্ত ব্যবহার করে, কারণ এই গানগুলো তো চিরদিনের গান। রাইট, ক্লাসিক বলি না কখনো, বলি চিরদিনের গান, ক্লাসিক বলতেই যেটা। থ্যাংক ইউ সো মাচ। দুইটা অ্যান্সারই কারেক্ট। বলেন গিফট হিসেবে কি দিবেন? গিফট হিসেবে তোমরা কি দিতে চাও? দিব, তবে সেটা একদমই শেষে। যে কোনো গিফট পেতে এমনিই ভালো লাগে। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের নেক্সট সেগমেন্ট, সেটা হচ্ছে গেস হোয়াট। গেস হোয়াট কি আছে এই মিস্ট্রি বক্সের ভিতরে বের করতে হবে। ইন দ্য মিন টাইম থাকবে ধাঁধা জিজ্ঞেস করবো, অ্যান্সার দিতে পারলে মিস্ট্রি বক্সে যা আছে আপনার। আর শিওর? I'm sure. ওকে,
ওকে ঠিক আছে, আগে ধাঁধাটা শুনি। না, ধাঁধার মধ্যে উত্তর লুকিয়ে ও আছে। ধাঁধার ভিতর হ্যাঁ। উত্তর লিখি। তো চাইলে আমি, আচ্ছা যেহেতু বললেন আপনি যে ধাঁধা আগে শুনবেন, ওকে বলেই দিই। ধাঁধাটা হচ্ছে বর্ষাকালে 3 অক্ষরে আয়েশ করে খায়, কাটলে মাথার সুন্দরীদের হাতে উঠে যায়। চাইলে হাত দিয়ে দেখতে পারেন জিনিসটা আসলে কি। উত্তর লুকিয়ে আছে মিস্ট্রি বক্সে। হাতে উঠে যায়, হাতে উঠে মেয়েদের 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 হাতে চুড়ি। ছুরি কি? হাত দিলেই বোঝা যাবে। হাত দিব? হ্যাঁ অবশ্যই। চুরি দেখি। এন্ড আরেকটা মজার কথা আছে, এই ধাঁধাটা একদমই পার্সোনাল। সেটা হচ্ছে কি কি কালারের আছে। একটা আপনি পেয়েছেন রেড। কি কি কালারের কি আছে? colour-এর কয়টা আছে? কালার আছে? দুইটা কালার। দুইটা কালার। দুইটা কালার, একটা আপনার হাতে আর একটা লাল আমি পেয়ে গিয়েছি। আরেকটা খুবই রিলেটেড। আমি খুব প্যাট্রিয়টিক একজন মানুষ, দেশপ্রেম। লাল সবুজ। তো কি হতে পারে? সবুজ। লাল দেখা যাক আসলে আমাদের নেক্সট কি রয়েছে। এন্ড ইউ আর রাইট, সবুজ। তাহলে এই চুড়িগুলো কি লাল নিয়ে এবং যাব সবুজ। আজকে? অবশ্যই, যেটা আমি আসলে কথা দিয়েছি যে অ্যানসার কারেক্ট বলতে পারলে মিস্ট্রি বক্সে যা আছে আপনার। এন্ড শি গট ইট রাইট। এই পর্যায়ে যেহেতু গিফট আমরা পেয়ে গিয়েছি, চুরি পড়তে পড়তে ধাঁধার উত্তর। প্রথম প্রশ্ন, কোন দুটি সংখ্যা একসঙ্গে থাকলেই গন্ডগোল হয়ে যায়? কোন দুটি কোন দুটি সংখ্যা একসঙ্গে থাকা মানেই গন্ডগোল? চুরি পড়া শেষ হলে টাইম শেষ। চুরি পড়া শেষ, টাইম শেষ। 420 না, নাকি? 420 না, গন্ডগোল হবে। গন্ডগোল হবে? আমি একটা ছোট ক্লু দেই, 1 থেকে 10 এর মধ্যে। কোন দুটো সংখ্যা? হুম। 9-6। 9-6 রাইট। চুরি পড়া শেষ, অ্যানসার পেয়ে গেছি তাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন তাল গাছে ধরে না? চুরি পড়া শেষ। কোন তাল গাছে ধরে না? কোন তাল গাছে ধরে না? একটা কাহারবা তাল। তাল, দাদরা তাল, আমাদের তবলার তাল। এই তালের আগে তো একটা নাম আছে। But ত্রিতাল। ওই ত্রিতাল হতে পারে এটা। হতে পারে, হ্যাঁ। এটাকে কিন্তু কারেক্ট করা যায়, কিন্তু অনেক পরিচিত একটা তাল আছে যেটা গাছে ধরে না, একমাত্র রাস্তায় ধরে। মাতাল। নো, হরতাল। ওকে, পরের প্রশ্নে চলে যাই। বন থেকে বেরোলো টিয়ে, মাথায় সোনার টোপর দিয়ে। কঠিন কঠিন ধাঁধা। এটা ফ্রুট। ক্লুটা দিয়ে দিই, এটা একটা ফ্রুট, একটা ফল। ফল। আমরা পছন্দ করে খেয়ে, অনেকে পছন্দ করি, অনেকে পছন্দ করি না, কারণ টক ফ্লেভার। অনেক পাওয়া যায় বাংলাদেশে। আনারস। আনারসে মাথায় টোপর থাকে। ওকে, এই ঘরে যাই ওই ঘরে যাই, দুমদুমিয়ে আছাড় খাই। কি সেই জিনিস যার কাজে আছাড় খাওয়া? এই ঘর ওই ঘর সব ঘর আছাড় খায়। আছাড় খায়। মাঝে মাঝে মায়েরাও সেটা খুব মাত্রায় ব্যবহার করে আমাদের উপরে, কথা না শুনলে। মায়েরা ছেলেদের উপর বেশি ব্যবহার করে। আছাড় খায়। ছেলেদের উপর মারার সময় ব্যবহার করে। বেত, না। লাঠি। বেত আসলে আছাড় খায় না, বেতকে রেখে দিই কাছাকাছি। আর কি দিয়ে আমাদের বাঙালি মায়েরদের কমন মারার জিনিস কি? ঝাড়ু। সো হাতে এত সুন্দর চুড়ি, একদমই দেখেন ড্রেসের সঙ্গে সম্পূর্ণ Matching হয়ে গিয়েছে। ম্যাচিং হয়ে গিয়েছে। যেটা আমরা শুরুতে চিন্তা করছিলাম যে গ্রিন কালারটা একটু পড়তে বেগ পেতে হবে, আসলে তা না, খুব সুন্দরভাবে সেট ঝুলে হয়ে যাচ্ছে। গিয়েছে। তো চুড়ির আওয়াজ বা ঝংকার শুনে তো মনে হচ্ছে চুড়ি নিয়ে দিঠি আপুর কাছে একটা গান শুনবো। সো কোন গানটি শুনবো? চুড়ি নিয়ে। চুড়ি নিয়ে। ও চুড়ি রিম ঝিম ঝিম বাজে রে, রিম ঝিম বাজে, উদাস উদাস লাগছে আমার, মন বসে না কাজে রে, মন বসে না কাজে। রিম ঝিম বাজে রে, রিম ঝিম ঝিম বাজে, ও চুড়ি রিম ঝিম ঝিম বাজে রে, রিম ঝিম বাজে।
শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। র্যাপিড ফায়ার, খুব দ্রুত কিছু কোয়েশ্চেন করবো, দ্রুত অ্যান্সার। ওকে, হয়ে যায়। Ready. প্রশ্ন রেডি? একদম। ওকে, যখন রোডে বের হই নর্মাল লাইফে, ধরেন বাজার করতে গেলে, নর্মালি বাজার করতে যাওয়া হয়, আমি যাই, কাঁচা খুব যাই, বাজার? কাঁচা বাজারে, মাছের বাজার, মাছের বাজারেও যাই। আমার খুব বেশি যাই সবজি বাজারে, আমার খুব ভালো লাগে। দামাদামি করা হয়? প্রচুর। কেমন পারেন? ভালোই পাই। তাহলে তো ভালোই। মানে কোনটা কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়, সবজি মাছ? সবজি কিনতে খুব ভালো লাগে, বিশেষ করে শীতের বেলা। মানে সকালবেলা তুমি দেখবা কাঁচা বাজারে গেলে না, সবজিগুলো সুন্দর করে সাজিয়ে রাখি, শান্তি লাগে দেখে, এত ভালো লাগে। আমি খাই আর না খাই, কিনে ফেলি। এই সেম অবস্থা। সবচেয়ে পছন্দের সবজি কোনটা? টমেটো। টমেটো? আই লাভ ইট। কাঁচাটা না পাকাটা? পাকাটা। তার মানে সবকিছু পাকা পছন্দ? পাকাই পছন্দ। কেন? ম্যাচিওর। নাইস, এই তো পেলাম। ওকে, আগে খুব মজা হতো। আমার বাবাও কিন্তু মানে অ্যাটলিস্ট ওয়ান্স আ উইক বাবাও বাজারে যেতেন। সেম বাজারে আমি বাবা দুজনে যেতাম, দুজন আলাদা আলাদা। আমি তো আমার বাসা থেকে, বাবা বাবার বাসা থেকে। তো তখন দেখা যেত যে সবজি বাজার কিংবা মাছ বাজারে বাবা গেছে, আমিও গেছি। আমি প্রচন্ড দামাদামি করি, মানে অসম্ভব বার্গেনিং করি। এবং একটা সময় বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি খালি বার্গেনিং যে করছি, মেয়ে না, কিভাবে এটা না, মেয়ে কিভাবে। বার্গেনিং একটা করছে? সময় এসে বাবা বলেন, মা তুমি গাড়িতে গিয়ে বসো, তুমি কোনগুলো তোমার লাগবে বলো, আমি কিনে পাঠিয়ে দিচ্ছি। যেটা আসলে হয়, হ্যাঁ, এবং বাবারা পরের বিরক্ত। দিন আবার যখন যাই, তখন দোকানদার ওনারা বলে কি, আপা আপনি আসছেন কেন? আপনার তা বাবাকে আসলেই ভালো, পাঠান। হ্যাঁ। লাভ আসলে যেভাবে হয়। ওকে, যার নামের সঙ্গে চিঠির এত বেশি সম্পর্ক, সেই দিঠি আনোয়ার জীবনে চিঠি পেয়েছে কতবার? আমি কিন্তু চিঠি অনেক পেয়েছি ছোটবেলায়। স্কুলে? ছোটবেলায় মানে অনেক, মানে আননোন পারসন থেকে পেয়েছি। মানে আচ্ছা। আমি তাদেরকে চিনি না, জানি না, এরকম অনেক। মানে নাম না জানা, যে নাম না জানা, মানে পরিচয়হীন একদম চিঠি? একদম নাম না জানা চিঠি। মানে আমি তো মানে কিছু চিঠি একদম রেগুলার বেসিসে পেতাম। তা আমার খুব কিউরিয়াসিটি হতো, আর চিঠিগুলো কে পাঠায়, কারা আচ্ছা। পাঠাচ্ছে, কিভাবে এটা সে। তারপরে অনেক বছর পর, মানে আমি স্কুলে থাকতে পেতাম, তো আমি ইউনিভার্সিটিতে উঠে ফাইনালি আমি ডিসকভার যে এই লোকটা কে ছিল। কে ছিল? আমার এই স্কুলের আমারই একটা ব্যাচমেট ছিল। ও মানে আচ্ছা। আমি যে স্কুলে পড়তাম ওটা একটা কোঅ্যাড ছিল, মানে ছেলেমেয়েরা একসাথেই পড়তো। বাট অনেক ছেলে তো আমি তো কখনো বুঝে উঠতে পারিনি যে আসলে এটা কে দিয়েছে। এবং যখন আমি মানে জানতে পারলাম, তখন আই রিয়েলি গট সারপ্রাইজড, বিকজ আমি কখনো এক্সপেক্টই করিনি যে এই লোক দিতে পারে। হ্যাঁ। পরে তার সঙ্গে কখনো কথা হয়েছে বা যোগাযোগ হয়েছে? যোগাযোগ হয়েছে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার। জানলেনটা আসলে কিভাবে যে এই ব্যক্তি সেই ব্যক্তি? তারই ফ্রেন্ড এসে আমাকে Okay. বলে দিয়েছিল, বিকজ আমি খুব কিউরিয়াস ছিলাম এটা নিয়ে। মানে সবসময় বলতাম যে কে দেয় কে দেয়। আবার চিঠির মানে ভাষাটা, লেখাটাও খুব সুন্দর, কাব্যিক। জানতো যে এইভাবে পটানো যাবে, কারণ এই কাব্যিক ভাষাই সে ছোটবেলা থেকে হ্যাঁ, দেখে সেটাই, এসেছে। সেটাই। সো পটেছিলেন? পটেননি? এই জিনিসটা না অনেকে না বিশ্বাস করে না। সত্যি কথা বলে, আমার লাইফে আমি কখনো কোনো ধরনের কোনো, মানে আমার বিয়ের আগে, বিয়ের পরে তো আমার হাজবেন্ড, বাট বিয়ের আগে আমি সত্যি কথা কোনো রিলেশনে আমি ইনভলভড হইনি। কেন তার মানে এই জীবনে হাজবেন্ড ছাড়া কারোর সঙ্গে প্রেম করা হয়নি? মানে আমি ইনভলভড ওভাবে হইনি। ভালো যে লাগতো না তা না, ভালো লাগতো, কিন্তু আমার খুব পেশেন্স মানে এর অভাব বর্তমানে ছিল। যে একটা ওয়ার্ড অনেক বেশি প্রচলিত, ক্রাশ খাওয়া, ক্রাশ খেয়েছি। ওইটা খেয়েছি, কোন কিন্তু ক্লাসে? ফার্স্ট? মানে আমার খুব পেশেন্সের অভাব ছিল। আর আমার মানে মানে আমার ফ্রেন্ডস যারা ছিল ওদেরকে দেখতাম, তখন আমার মনে হতো যে ওরে বাপ রে বাপ, এত লুকোচুরি করে এখানে ওখানে গিয়ে বসে, এখানে গিয়ে বসে, ও লুকিয়ে লুকিয়ে টেলিফোনে কথা বলে, এত পেশেন্স আমার নাই রে বাবা। আমাকে দিয়ে হবে না। সো লাস্ট, বিয়ের আগে লাস্ট কাকে ভালো লেগেছে? বিয়ের আগে লাস্ট বিয়ের আগে লাস্ট বলতে আসলে মানে বলতে চাই না ওভাবে। আমি সেলিব্রিটি ক্রাশের কথা বলতে পারি। প্লিজ। সালমান শাহ। সালমান শাহকে সবাই ভালো লাগে, তাকে সবাই ভালোবাসে, কিন্তু আমার মনে হয় অন্য কেউ আছে যেটা বলতে চাচ্ছেন। বলতে চাই না, কি দরকার খামাকা, ও ম্যারিড, আমি ওকে, দরকার নেই। তার সঙ্গে কি এখনো দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়। আমার সাথে খুবই ভালো সম্পর্ক, খুবই ভালো রিলেশন। সে যদি জানতো যে আপুর পছন্দের মানুষ সে, তাহলে হয়তো সিচুয়েশনটা ওই যে অন্যরকম হতে ছোটবেলার পারতো। ক্রাশ যেটা, মানুষ তো ভুল করে না ওই সময়, মানুষ মাত্রই ভুল হয়, বুঝছো না? এখন আমরা অনেক ম্যাচিওর, এখন আমরা বুঝি, এখন আমরা আমাদের আগের চিন্তাধারার কথা চিন্তা হলে আমরা হাসাহাসি করি Right. যে কত বাচ্চা ছিলাম আমরা। হ্যাঁ, বিয়ের পরে কাউকে পছন্দ হয়েছে? বিয়ের পরে কাউকে পছন্দ,
আমি একমাত্র আমি husband। আমার হাজবেন্ডের প্রতি খুব লয়াল, বিকজ ও আমার প্রতি খুব লয়াল। তো আমি আসলে কখনো চিন্তাও করিনি, চিন্তাও আসেই নেই আমার মাথায় বাহ, কখনো। দারুণ। ফেব্রুয়ারি মাস, ভালোবাসার মাস, ভালোবাসার মাসে অনেক বেশি শুভেচ্ছা জানাতে চাই এই জুটিটাকে। ভাইয়া অনেক ভালো থাকুক আপুকে নিয়ে, আপু অনেক ভালো থাকুক ভাইয়াকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ অনেক বিথি আপু আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ তোমাকে, তুমি খুব মিষ্টি একটা মেয়ে, খুব মজা হলো you. আজকে তোমার সাথে, আমার খুব ভালো লাগলো। আজকে অনেকদিন you. পর এসিটিভিতে আসলাম এবং এসিটিভিকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই আজকে আমাকে ডাকবার জন্য। মানে Thank you. আমি খুবই মজা পেয়েছি এই শোটা করে। থ্যাংক ইউ। দর্শক, শেষ করব টাইলক্স সুবাসিত হাইজেনিক ক্লিনার প্রেজেন্স ফ্রাইডে নাইট। আগামী শুক্রবার আবারও চলে আসবো একই সময়ে আপনাদের পছন্দের নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএ টেলিভিশনের সাথেই থাকুন। তবে দর্শক একটু দাঁড়ান, কারণ গিফট রয়েছে আপনাদের পছন্দের এই মানুষের জন্য। আপনার জন্য রয়েছে অথেন্টিক কসমেটিক্স ব্র্যান্ড হার্লিনের পক্ষ থেকে সুন্দর এই গিফট হ্যাম্পার। এবং আপু, সেটা হচ্ছে একদমই ড্রেসের পুরো উল্টো।